হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই আমি প্রথমে টিনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো, টিনার সুসময় শুরু হয়ে গেছে। কেন কেন বলছি? কারণ টিনাকে একটা কথাই বলতে চাই। আজ যারা তোমাকে এত বাজে বাজে কথা বলে এসছে আজ পর্যন্ত, যারা তোমার নোংরামি সবাইকে দেখাতে চেয়েছে, মানে যেটা তুমি করোনি, সেই নোংরা কার্যকলাপ সবাইকে দেখাতে চেয়েছে, তোমাকে নোংরা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তুলনা করেছে বিভিন্ন রকমভাবে, অনেক অনেক কিছু বলেছে যা আমি মুখেও আনতে পারছি না। ঠিক আছে, তাহলে সেই সময়টা এখন মনে হয় পাল্টাতে শুরু করেছে, বা ভবিষ্যতে সেটা যে কতটা পাল্টে যাবে আজকের কয়েকটা ঘটনা আমাদের কাছে প্রমাণস্বরূপ উঠে আসছে। যেমন ম্যান্ডি, একসময় ম্যান্ডির নোংরামো ওয়াইটিতে সাড়া ফেলে দিয়েছিল। ম্যান্ডির নোংরামো দেখে কোনো কিছুর সঙ্গে তুলনা করার মতো খুঁজেই পাইনি। হ্যাঁ, যার বর তাকে ছেড়ে দেয়, যার বরকে সে তোয়াক্কাই করে না, জিনিসপত্র বাড়ি থেকে খামচে তুলে নিয়ে গিয়ে অন্যত্র চলে যায়, অন্যত্র সেখানে অসুবিধা হওয়ায়, পুলিশ কেস হওয়ায় আবার ফিরে আসে মানে বরের কাছে। বর সেটা অ্যাকসেপ্ট করতেও দ্বিতীয়বার ভাবে না, যে না, বউ যখন চলে গেছিল তো গেছিল, চলে যখন এসছে তখন তাকে অ্যাকসেপ্ট করাই আমার উচিত, কারণ আমি আদর্শ স্বামী। ঠিক আছে, তারপরেই আবার সেই স্বামী অন ক্যামেরা দাঁড়িয়ে বউয়ের চরিত্র নিয়ে যেভাবে বিশ্লেষণ দিল, একটা দুটো তিনটে চারটে হাজার রকম রিলেশন নিয়ে কথাবার্তা নিজের মুখে পাবলিক করলো, তখন তার স্ত্রী ঠিক করলো যে স্বামী স্ত্রীর সম্মান রাখতে পারে না, গোপন তথ্য অন ক্যামেরা এনে পাবলিক করে, সেই স্বামীর সঙ্গে আর যাই হোক থাকা যায় না বলে সে বেরিয়ে গেল কোথায় না কোন একজন ব্লগারের বাড়িতে, তার ভিউয়ার্সের বাড়িতেও বলতে পারো, কারণ আগে ভিউয়ার্স, তারপর ব্লগার, তারপরে তার সাবস্ক্রাইবার, সব কিছু, এবং পরবর্তী ক্ষেত্রে তাকে বোন ডাকা, এই সমস্ত যখন ব্যাপার চলছিল, নানান নোংরামি, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে এসি লাগাচ্ছে, আলমারি কিনে দিচ্ছে, নিজের বাপের বাড়ি সই, সেই ব্লগারের বাড়ি সই, যেখানে যাব আমার মতো পরিবেশ আমি তৈরি করে নেব, সেখানে আমার পয়সার খেলা দেখাবো, রাত দিনের সমস্ত কিছু সুবিধা তাদের দেব, বাজার হাট থেকে শুরু করে সমস্ত রকম কাজে আমি তাদের হেল্প করব, তার বদলে আমি সেখানে থাকবো। এইরকম মেন্টালিটি নিয়ে প্রায় দীর্ঘ 3 মাস এদিক ওদিক ঘোরার পর আবার যখন সে সিদ্ধান্ত দিল না, সে তার নিজের ভবনে ফেরত আসবে এবং সে কারোর তোয়াক্কা না করে, জানি না ভিতরের খবর, হয়তো বা আগে থেকে কথাবার্তা ছিল, আমরা যেটা দেখিনি সেটা বলবো না, চলে এলো, ফেরত চলে এলো ব্যাক টু প্যাভিলিয়ন। তারপরেরটা তো ইতিহাস। আর এখন তার মতো সতী সাবিত্রী রমণী কোথাও আছে? ভুল তো মানুষ মাত্রই করে, ভুল করবে না এরকম হতে পারে? কিন্তু সে যখন সঠিক রাস্তায় আসতে চাইছে, মানুষের মতো বাঁচতে চাইছে, সন্তানের ভালো চেয়ে সংসার করতে চাইছে, স্বামীকে পুনরায় ভালোবাসতে চাইছে, তাহলে তাকে সেই সুযোগটা সবাই সর্বান্তকরণে দিয়েছি তো আমরা, অবশ্যই দিয়েছি। কিন্তু তার পরিবর্তে কেউ একজন তাকে পোক করার কারণেই হোক বিরোধিতা করেছে এবং আসল রূপটা ম্যান্ডির সামনে তুলে এনেছে। তারপরে তো গতকালকে লাইভ যেটা দিয়ে আমরা দেখলাম ম্যান্ডিকে যেভাবে একটা ভালো মা, মানে পতিব্রতা স্ত্রী, ভালো বৌমা যেভাবে সাজানো হচ্ছিল, সেই রকমভাবে মনে যেন কোথাও একটা ক্ষীণ আশা তৈরি হচ্ছিল যে এক সময় আমরা টিনার সম্বন্ধেও এইরকম বাণীগুলো শুনতে পাবো। কারণ আমার তো মনে হয় না ম্যান্ডির চরিত্র টিনার সঙ্গে ইকুয়াল টু করা যায়। ম্যান্ডি তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বাদ দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে নিজের ইচ্ছা অনুসারে, এবং সে সবসময় বলেছে তার ইচ্ছাটাই প্রাধান্য পাবে, কিন্তু সেই রকম স্বেচ্ছাচারিতা আমরা টিনার মধ্যে দেখতে পাই না। সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে তার মার হাত ধরে, মাকে ডেকে, একা নয়, অন্য কোনো পরপুরুষের হাত ধরে নয়, সে তার দাদা, মানে মামাতো দাদারা, তার মামার বাড়ি যেহেতু ওখানে, তার মা যেহেতু ওখানে ছিল, তাদেরকে ডেকে তাদের সঙ্গে একটা পুলিশি মানে পুলিশের কাছে লিপিবদ্ধ করে সে তার বাপের বাড়িতে গিয়েই বাস করেছে। তার বাইরে কোথাও আমরা তাকে বাস করতে দেখিনি, কোনো ব্লগিংয়ে সেটা আসেনি, কোনো সময় সে তার মুখ দেখায়নি, কারণ যথেষ্ট ডিস্টারবেন্স, যথেষ্ট প্রবলেম তার লাইফের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, সেই সময় ক্যামেরার সামনে না আসার কারণগুলোকে অত্যন্ত বিকৃত রুচির পরিচয় দিয়ে তাকে অন্যায়ভাবে অপরিচিত বা অদেখা কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে নাম জড়িয়ে নানান রকম কলঙ্ক রটানোর চেষ্টা করা হয়েছে। ইভেন তার স্বামী অবধি বিভিন্ন কল রেকর্ডিং তার স্বামীও কিন্তু তার চ্যানেলে, স্বামীর চ্যানেলে বের করেছে বা প্রকাশ করেছে। কই এখন যখন শোনা যাচ্ছে কল রেকর্ডিং প্রকাশ করলে যার কল রেকর্ডিং বা যাদের কল রেকর্ডিং তার কনসেন্ট নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কি টনদীপ যখন সেই কল রেকর্ডিংগুলো রিভিল করছিল তাদের কনসেন্ট নিয়েছিল
প্রশ্ন আসতেই পারে, আশা করি নেয়নি, কারণ টিনা নিশ্চয়ই বলবে না যে তুমি এগুলো রিভিল করো। সে অলরেডি বলেছিল, আমি এটা ভাবতেও পারিনি যে যার সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়েছি সে এইভাবে আমাকে পাবলিকলি নাঙ্গা করতে পারে। তার জন্য সে অভিমানবশত বলেছিল যে যখন এই জিনিসটা প্রকাশ্যে আনলো তার নিজের স্বামী, যাকে সে অতীব বেশি পরিমাণ বিশ্বাস করেছিল, যার সঙ্গে সারাটা জীবন কাটাবে বলে স্থির করেছিল, সেই স্বামীর প্রতি বিরক্তিতে অভিমানী সে বলে বসেছিল যে যাক, যার নাম এলো তাকেই আমি ভালোবাসি, তার সঙ্গেই আমি থাকতে চাই। কিন্তু সেই থাকাটা কিন্তু আমরা চোখে দেখিনি, সেই ভালোবাসাটাও কোনো সময় সামনে আসেনি। হ্যাঁ, দুই একটা ঘটনা এসছে যেটা কিনা একটা ডিভোর্সের কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে আর প্রয়োজন হয়নি। এবং বলা যেতে পারে যে আমাদের কিছু ক্রিয়েটারদের বোঝানোতেই হোক বা টিনার নিজস্ব বোধবুদ্ধির বিকাশের ফলেই হোক, ওই সম্পর্কটা থেকে ও বেরিয়ে আসতে পেরেছে। কারণ কোনো সম্পর্ক, নতুন সম্পর্ক পুরনো সম্পর্ককে ভুলে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট নয়, বা পুরনো প্রবলেম থেকে বাঁচার উপায় হতে পারে না নতুন কোনো সম্পর্কে ঢুকে যাওয়া। একমাত্র উপায় হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো করে নিজের কেরিয়ারটাকে তৈরি করা, এবং যখন সম্বল হিসেবে তার সন্তান রয়েছে সেই সন্তানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজানো। হ্যাঁ, বয়সটা যেহেতু কম, এই কিছু বছর এখানে ছেড়ে দেওয়া উচিত। একটা কি বলবো, স্টেবল পরিস্থিতি যখন আসবে ভবিষ্যতে, বয়সটা অন্তত কিছুটা বাড়বে, কিছুটা অভিজ্ঞতা আরও হবে এবং মানুষ চেনার আরও বেশি অভিজ্ঞতা সঞ্চয় হবে। তখন যদি কেউ সব জেনে সব বুঝে লাইফে আসতে চায় বা পারে, অবশ্য করে ডিভোর্সের পর, তখনকার কথা তখন দেখা যাবে। কারণ জীবনটা অনেক বড়, সেটাকে ঠিকভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে সাজানোর জন্য সঠিক ডিসিশনটা নেওয়া খুব দরকার। আর যেহেতু সন্তান রয়েছে, সন্তানকে মানুষ করাটা আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এইবার যদি কোনো নতুন রিলেশনে আসতে চাই, সেখানে আমার মানে নিজের সম্মতির সঙ্গে সঙ্গে আমার সন্তানের সম্মতিও কিন্তু প্রয়োজন হবে। কারণ সন্তানের চাওয়া না চাওয়াটাও কিন্তু আমাকে প্রাধান্য দিতে হবে। এটাই কিন্তু একজন আদর্শ মা বাবার কাজ হওয়া উচিত। সেটা যেন তাদের নতুন সম্পর্ক, যেন তাদের বা আমাদের এই পরিস্থিতি যেন সেই সন্তানের মানসিক বিকাশে বাধা না হয়ে দাঁড়ায়, অন্তরায় না হয়ে দাঁড়ায়। আশা করি বোঝাতে পারছি। একজন ক্রিয়েটার দুদিন আগেই একটা কেসের ব্যাপার সামনে নিয়ে এসেছিল, যেটা কিনা আমি একটা ভিডিও করেছিলাম, যে স্বামী ভুল কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল তার স্ত্রীকে, এরকম একটা হেডিং দিয়েছিলাম। আচ্ছা, সেই যে কেসটা যেটা কিনা টন্দিপ তুলে নিয়েছে, এবং আমাদের সেই ম্যাডাম দিদি যিনি কিনা বাণী দেন, তিনি প্রথম বাণীটা যখন দিলেন সেই কেস সংক্রান্ত ব্যাপারে, সেই ক্রিয়েটারের উদ্দেশ্যে, যে কেসটা ভুল করা হয়েছিল সেটাকে রেকটিফাই করার জন্য কেসটা তুলে নিতে হয়েছে, না হলে টন্দিপের সমূহ বিপদ ছিল। পরবর্তীকালে সেটা নিয়ে যখন আমরা এইভাবে ভিডিও করছিলাম, জলটা খানিকটা ঘোলা হয়েছিল, সেই ক্ষেত্রে অবশ্য করে কিমার চ্যানেল থেকে সেই ক্রিয়েটার যে কিনা কথাটা তুলেছিল তার উদ্দেশ্যে আবার বানিয়ে এলো সেই ম্যাডামে, যে এই কেসটা যেটা তুলে নেওয়া হয়েছে সেটা ভুল ছিল না, তার কেসের কিছু প্রসেসিংয়ে ভুল ছিল। এবং টন্দিপের এত ভালো, টন্দিপকে যেন কোনো প্রবলেমে না পড়তে হয় তার জন্য এই ব্যাপারটা উনি এখানে ভগবান হয়ে এসে জিনিসটাকে কি বলে রেকটিফাই করে নিয়েছেন। হ্যাঁ, এখানে টন্দিপের পুরনো উকিলদেরও কোনো গলতি নেই, তারা বুঝতে পারেনি, বোঝো, উকিলরা বুঝতে পারেনি, আবার টন্দিপও বুঝতে পারেনি। তার যেখানে রীতিমতো অ্যাডাল্ট, রীতিমতো এর আগেও আমরা কয়েকটা লাইভে এই ম্যাডামের অন্য চ্যানেলে এই ম্যাডামের মুখ দিয়ে শুনেছি যে টন্দিপে এত গোছানো, এত সমস্ত তথ্য গুছিয়ে রেখেছে, আপনারা ভাবতেও পারবেন না টিনা কীভাবে ফেসে যাবে। ভাবতে পারো একই মুখে কত রকম কথা কতবার আসে। আসলে কেসটা এমনিই ওরা ফেসে রয়েছে, তাই জন্য সেই ফাঁসানোটা লোকের চোখ থেকে আড়াল করার জন্য নানান রকম বাণী দিয়ে ওদের পক্ষের ভিউয়ার্সদের আশ্বস্ত করতে চাইছে। তাই তো কিমা তার চ্যানেল থেকে সেই ক্রিয়েটরের উদ্দেশ্যে বলল যে টন্দিপকে যারা সাপোর্ট করে, ঠিক আছে, তাদের উচিত টন্দিপের পক্ষে কথা বলা। টন্দিপের ভুল দেখলেও সেটাকে নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ ওয়াইটিতে হালচাল মেচে যাবে, ঠিক আছে। এটাই ভুল, টন্দিপের কোনো ভুল যদি তুমি দেখো সেটা নিয়ে তুমি ভিডিও করতে বসো না। তোমার মনে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে অবশ্য করে কিমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলেই তোমার যা কিছু কোয়ারি কিমা তোমাকে বুঝিয়ে দেবে, মানে তোমাকে বলতে বারণ করবে। তুমি যে ভুলটা করলে সবার লোকচক্ষুর সামনে নিয়ে আসলে ব্যাপারটা এত পরিষ্কার করে, কারণ তুমি সেই ক্রিয়েটারটা নিজে সত্যিটা জানতো না, তার জন্যই সে নিয়ে এসেছে। মানে সে যে জেনে নিয়ে এসছে তা নয়, তার অজান্তেই জিনিসটা নিয়ে এসছে। কারণ এত মানে প্যাচ পয়জার বলে না, মনে হয় না ওই ক্রিয়েটারের মনে আছে।
সে ন্যাচারালি অন্ধভক্ত বলে না, সেইভাবে সন্দীপের সব কার্যকলাপকেই ভাবে না যা করেছে একদম ঠিক করেছে। সেইখানে যে এই ধরনের একটা মিথ্যাচার সন্দীপের পক্ষ থেকে হতে পারে, এক্স্যাক্টলি উনি নিতে পারেননি। সেটাই ওনার ভিডিওর মাধ্যমে বাইরে বেরিয়েছিল এবং ওনার প্রশ্ন ওয়াইটিতে হালচাল মাচিয়ে দিয়েছিল এবং সেই প্রশ্ন চাপা দেওয়ার জন্য দুটো বাণী এসছে এবং কিমার সতর্ক বাণী। যদি তোমাদের মনে যাদের সন্দীপের বিরুদ্ধে কিছু মনে হয় তাহলে অবশ্য করি কিমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কেন? ওয়াইটিতে বসে পাবলিকলি যখন কোনো কথা হবে পাবলিকের সামনে হবে, পিছনে কেন হবে? তাহলে এখানেই তো গ্রুপিং, এখানেই তো পিছনে তোমার যে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় না সেটা কে বলতে পারে? এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে ষড়যন্ত্র যে হয়, কে কিভাবে চলবে, কে কি বলবে, কে কখন কি বলবে, সব কিছু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই পরিচালিত হয় সমস্ত কিছু। আর গ্রুপের কোনো একজন যদি ভুল বলেছে 4-5 জন মিলে তাকে বিভিন্ন বাণী পাঠায় বা তাকে বোঝাতে শুরু করে দেয়, যাতে এখন এই মুহূর্তে গ্রুপ থেকে কোনো একটা লোকও না বেরোতে পারে। বুঝতে পারছো কি বলছি? কারণ দলটা গঠিত হয়ে থাকাটা খুব প্রয়োজন। সেখান থেকে যদি একাধজনও বেরিয়ে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে কেসটা অনেকটাই জটিল হয়ে যাবে। কারণ কেসটা অ্যাকচুয়ালি ঘোড়ার মুহূর্তে রয়েছে। বুঝতে পারছো? কারণ দেখো সবাই বলছে বাচ্চা আসবে, বাচ্চা আসবে, কবে আসবে? আরে এটা তোমার যে অপরপক্ষ বসে আছে না, তারা এমনি দেওয়ার জন্য বসে নেই। তোমাকে ওই মহাভারতের দুর্যোধনের কেস, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, কাজে সেই রকম ব্যাপার আর কি। তোমার কত রকম কল কৌশল করেছিল ওই শট দুর্যোধন, তাকে কারা কারা তার সাথ দিয়েছিল সেই ঘটনা সবাই জানো। কাজে অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটছে সেই মহাভারতের ওই পর্বটাই ঘটছে। বুঝতে পারছো? কাজেই যাই হোক, ধর্মের জয়, সত্যের জয়, এ তো আমাদের ইতিহাস বলে। মাঝখানে যারা আস্ফালন করে সাময়িক জয় তারাই করে, কিন্তু আমরা যারা বা সত্যের পথে আছি বলে জানি তারা মনের কথাকে বিশ্বাস করি বা মন কি বলে সেটাকে শুনি না, কারোর কথা শুনি। আমাদের কিন্তু কেউ চালনা করে না, আমরা আমাদের বাক স্বাধীনতা নিয়ে কথা বলি। এখানে কেউ নেই গ্রুপিং করার জন্য যে তুমি এটা বলো, তুমি সেটা বলো, তুমি ওটাকে বলো। এটা আমাদের ইচ্ছা, আমরা তাকে বলি, আমরা তাকে গাইড করতে চাই, এটা ভেতরের ইচ্ছা ভাই। এটা কেউ কাউকে প্রেশারাইজ করছে না এখানে। এইটাই হলো তফাৎ এই দুটো গ্রুপের মধ্যে। ঠিক আছে, ব্লগিংয়ে চলে আসি। মাংস রান্না হচ্ছে, মাটন বাবা এনেছে, বাবা ভালো খায়, বাড়ির সবাই ভালো খায়। বাবা নিয়ে এসছে, রান্না করছে মেয়ে, সুন্দর বনে সবাই খাবে একসাথে, সেটা তো আরও ভালো। এরপরে বিকেলে বেরিয়ে একটু ঘোরাফেরা, মানুষ তো একটু রিফ্রেশিং চায়, তার জন্যই ঘোরা। ওরা ওইটাই ঘোরার জায়গা, মার্কেটিং বা টাকি গেস্ট হাউস যাই বলো, বা খুচরো কেনাকাটা, এই তো। হ্যাঁ, যেটা দেখে খুব ভালো লাগলো সেটা হলো একটা আইসক্রিম মেকার কিনে এনেছে। ভাই এটাই তো বলছিলাম, যত খুশি ওই বরফের আইসক্রিমগুলো খাও, নিজে বাড়িতে বানিয়ে খাও, এটা হেলদি। কিন্তু তুমি যে কোনো জিনিস, যে কোনো এই যে শেক খাও, এটাও কিন্তু তুমি ওই আইসক্রিমের মেকারের মধ্যে দিয়ে জমিয়ে খেতে পারো। আমি তো খাই, এভাবেই খাই, কারণ বাইরের আইসক্রিম খাওয়া হয় না আমার। আর বার কিনে রেখে দেবে, তাই না? এইগুলো সবাই বলে লুডো খেলা, লুডো খেলা, ওদের বাড়িতে কী আছে? ওই এক লুডো খেলা। তা আমি বলবো ভাই, লুডো কি কেউ তোমরা খেলোনি যারা বলছো? ভীষণ নেশার জিনিস কিন্তু। এই যে আমি ব্লগিং করি, সারাদিন কাজ করি, আমি একা, আমিও কিন্তু লুডো খেলি। শুনলে হাস্যকর লাগবে না? আমার বাড়িতে লোক কই, সবার সঙ্গে খেলি না, আমি অনলাইন খেলি। আমার অ্যাপ আছে লুডো অ্যাপ, আমি সেখানে বসে খেলি, দিনে একবার হলেও খেলি, কারণ আমার খেলতে ভালো লাগে। আমি ভীষণ ভালোবাসি লুডো খেলতে, লুডো ভালোবাসি, দাবা ভালোবাসি, চাইনিজ চেকার ভালোবাসি, এগুলো খেলতে ভালোবাসি। এখন চাইনিজ চেকার অনলাইনে আমি খেলিনি কখনো, কিন্তু আমার সমস্ত আছে, লোক নেই বলে খেলা হয় না। লুডোটাই একা একা খেলা যায়। আর ভালোবাসি তাস খেলতে, হ্যাঁ সেটাও আমি মোবাইলেই খেলি। আমি পেশেন্স খেলতে ভীষণ ভালোবাসি। একা একা যে খেলাগুলো খেলা যায় আমি সেগুলো খেলি, সোজা কথা। কারণ আমি খুব চুপচাপ, খুব রিজার্ভ, বেশি গল্প গুজব আমি করি না। কথা আমি এখানে বলি দেখে অনেকে ভাবতে পারে হয়তো খুব বেশি কথা বলে, না, অ্যাকচুয়ালি না। আমি বাড়িতে কটা কথা বলি, লোকে গুনলে হাতে গুনে পাবে। আমি খুবই কম কথা বলি এবং নিজের মতো নিজে থাকতে ভালোবাসি। বাড়িতে অনেক লোক, কিন্তু আমার পাশে সবাই গল্প করবে, আমি কিন্তু মুখ দিয়ে কিছু বলি না, খুব কম বলি। আমি লোকের কথা শুনি, হ্যাঁ আমি ভালো শ্রোতা, এটা হতে পারি। এই জন্যই আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করা। যদিও আমি একটা সিঙ্গেল ফ্যামিলিতে জন্মেছি, সেখান থেকে আমার বাবা আমাকে জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে দিয়েছে। কেন বলো তো? কারণ চেয়েছে মেয়ে যাতে সবার মধ্যে থাকে। যেহেতু আমার ভাই বোন কেউ নেই, আমার বাবা মার খুব চিন্তা ছিল যে আমাকে কে দেখবে, মানে তাদের অবর্তমানে আমাকে কে দেখবে। সেই জন্য আমাকে খুঁজে পেতে মানে খবরের কাগজ দেখে, আমাদের খবরের কাগজ থেকে বিয়ে হয়েছে। তো সেই দেখে জয়েন্ট ফ্যামিলিতে 4 ভাই 2 বোন, বুঝতে পারছো এখনকার যুগে এরকম ফ্যামিলিতে আমার বিয়ে দিয়েছে। আর শ্বশুর ছিলেন আমার বিয়ের সময়, শাশুড়ি ছিলেন না, দুর্ভাগ্যবশত উনি কোনো ছেলের বিয়েই দেখে যেতে পারেননি, অনেক আগে মারা গেছেন একটা দুরারোগ্য ব্যাধিতে, সেটার নাম নিচ্ছি না। বাদবাকি আমরা 4 বউ এক বাড়িতে থাকি, খুব মজা করি অকেশনালি। এমনি সময় তো সবাই ব্যস্ত, ওই হট্টগোল সবসময় করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু দিনান্তে দেখা হয়, মুখ দেখি সবার, মুখোমুখি সবাই হই, একটুখানি দাঁড়িয়ে দুটো কথা বলি, এই। আর পুজো পার্বণে খুব
তোমার কোলাবোরেশন চলতেই থাকে, খাওয়া দাওয়া ঘোরাফেরা ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছো? কাজেই একসাথে থাকার যে কী মজা, হ্যাঁ, তা বলে কি আমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটেছে? বাচ্চারা যখন ছোটো ছিল আমরা ভীষণভাবে মজা করতাম, কিন্তু পড়াশোনার সময় পড়াশোনা, সেটা টাইম আলাদা, টাইম মেনটেন করে সব কিছু হয়, সব কিছু হয়। এবং জয়েন্ট ফ্যামিলিতে একটা জিনিস কী থাকে জানো, যে ফ্যামিলি মেম্বারে, আমি এটা বলছি তোমায়, অনেক লোক, সেখানে কিন্তু একটা ছেলে বা মেয়ে খুব সাবধানে মানুষ হয়। কেন বলছি এই কথাটা? মনে করো, আমাকে দিয়েই আমি বলি, তার থেকে তোমরা টিনাদের ফ্যামিলির ব্যাপারটা মনে করে নিও, মানে ইমাজিন করে নিও যে এই ব্যাপারগুলো হতে পারে। মনে করো, আমরা আগে বলি, যখন আমার ছেলে মেয়ে হয়নি, আমরা দুজনে ঝগড়া করব, যদি স্বামী স্ত্রী ঝগড়া করি, পাশের ঘরে আমার ভাসুর থাকে, তার পাশের ঘরে আমার দেওয়ার থাকে, এরকম ছিল প্রথম দিকে, তখন নতুন বিয়ে হয়েছে, পাশাপাশি সব ঘর। ঝগড়া করতে গেলেও জোরে ঝগড়া করতে পারতাম না, পাশের ঘর থেকে যদি শুনি। আবার ঝগড়া করে যে চেঁচামেচি যেটা বলে করবো, তাতে যদি কেউ বাইরে মানে ঘরের বাইরে বেরিয়ে এসে দরজা টকটক করে, এরকম হয়েছে বলেই বলছি। এমনকি শ্বশুরমশাইও চলে এসছে, চিৎকার শুনে না। দেখো, ঝগড়া করছি, দোতলায় থাকি, তো হয়তো শ্বশুরমশাই ঠিক আমার ঘরে নিচের ঘরে থাকে, হয়তো একটু জোরে হাঁটা চলা হয়েছে। এবার সেই আওয়াজে অত রাতে কেন হাঁটছো, সে শ্বশুরমশাই চলে এসছে, দরজা নক করে বলছে, কী ব্যাপার, তোমরা ঘুমাওনি এত রাত্র? তখন ম্যানেজ টয়লেট যাচ্ছি, অমুক যাচ্ছি, এরকম বলে ম্যানেজ। বুঝতে পারছো একটা জয়েন্ট ফ্যামিলিতে কী হয়? এবার ছেলেমেয়ের কথায় চলে আসি। ছেলেমেয়েরা কী হয়, একটু বড় হলে তোমার দেখবে একটু বন্ধুর বাড়ি যাবো, একটু সিনেমা যাবো, এরকম ব্যাপার থাকে। তো জয়েন্ট ফ্যামিলিতে এই জিনিসটা কিন্তু হয় না, মানে একজন যাবে, আরেকজনের কিন্তু তোমার টোকা দেবে, এই তুই যাচ্ছিস, আমরা তো যাই না, মানে একটা তুলনা চলে আসে। একজন যদি একটু রিজার্ভ হয়ে যায় না, পরের বাচ্চাগুলো দেখবে অটোমেটিক্যালি তার মতোই হয়, উচ্ছৃঙ্খল হবে না। তারপরে যেটা থাকে হচ্ছে, শুধু যে বাবা বকবে তা না, জেঠু আছে, কাকা আছে, মানে কাকিমা আছে, জেঠিমা আছে, মানে সব বড়রাই তোমাকে দেখবে, তোমার কিছু উচনি চলে ডাক দেবে, এই ব্যাপারগুলো কাজ করে। অনেক লোকে এই জিনিসগুলো, বাচ্চারা ঠিক বিগড়ে যেতে পারে না, এটা আমি বলছি, সম্ভাবনাটা অনেক অনেক কম থাকে। কাজে বেশি লোক থাকলে যে মানে কী বলে, হাটের মতো পরিবেশে যে বাচ্চা মানুষ হবে না, এটা পুরোপুরি ভুল ধারণা। কারণ আমরা এই রকম পরিবেশ থেকেই এক একজন এক একভাবে তৈরি হয়েছে। আমার বড় যার মেয়ে তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, করে এমটেক ঢুকেছে, আমার মেয়ে ডাক্তারি করছে, আমার পরের ছোটো যার বড় মেয়ে ও বোধহয় বিই করছে, বড় মেয়ে, আর ছোটো মেয়ে তো এইটে করে, বুঝতে পারছো? তাহলে সবাই কিন্তু সবার মতো পড়াশোনা করছে না। বিই করছে, আমি ভুল বললাম, বিসিএ করছে, আমি ভুল বললাম। যাই হোক, বলছি না, এক একজন পড়াশোনা এক এক রকম করে, তো সবসময় সব কিছু মনে করে বলা আমার মনে হয় ঠিক বললাম তো, ঠিকই বলেছি, এখন ওই জন্যই ওটাকে রেকটিফাই করে নিলাম। যাই হোক, তাই বলছি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কখন হয়, যখন সবার মতে নিয়ে তুমি চলার চেষ্টা করো। কিন্তু সবার মাঝখানে যদি একটা বাচ্চাকে সঠিক ওয়েতে মানুষ করা যায় না, পড়াশোনার টাইমটা ঠিক রেখে সব বড়দের মাঝখানে, বাচ্চা কিন্তু সুন্দর মানুষ হবেই। আর মা বাবাকে সঠিকভাবে বাচ্চাটার দিকে দৃষ্টি দিতে হবে, যে বাচ্চাটা যেন কোনোভাবে কোনো খারাপ অভ্যাস, খারাপ অ্যাডিকশান, সে মোবাইলই বলো, খেলাধুলাটা ভালো, মানে বেশি ভালো না, আমি সেটা বলছি। কারণ আজকালকার খেলাধুলা তো তোমার স্কুল কলেজে ওরা ওদের মতো করিয়ে নেয়, মানে মাঠে ঘাটে ওই যদি করতে যায়, বন্ধু বান্ধব জুটে যাবে, তাতে কি হয় বলো তো, পরিবেশের সঙ্গে নিজেকে তখন বন্ধু বান্ধব অনেক সময় বিগড়ে দিতে পারে, সেই ব্যাপারগুলো থেকে দূরে রাখতে হয়। ব্যাস, ছেলে হলে এইটুকুই ভয়, আর মেয়ে হলে তো ঘরে থাকে, অতটা কোনো বিগড়বার ব্যাপার থাকে না, মাই যথেষ্ট আমার মনে হয়, কারণ আমি তাই ছিলাম। তাহলে টিনার ব্লগ দেখে এটাই মনে হলো যে সুন্দর সুস্থ ব্লগ দিচ্ছে, কিন্তু ও একটা পথ দিয়ে এগোচ্ছে, আমার মনে হয় পথটা ওর সাকসেসেরই, এটুকু বলতে পারি। অনেকেই বলছে আমরা নাকি বিভ্রান্তিমূলক কথা বলছি, আমরা দর্শকদের ভুল বোঝাচ্ছি। দেখো, ভুল বোঝাবার কিছু কারণ নেই, আমার কাজ কি তোমাদের ভুল বুঝিয়ে, আমি যেটা বুঝছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই আমার অভিজ্ঞতা। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।